লেখিকা মাস্টার স্বামী বনাম ফাঁকিবাজ বউ। ওয়েটার বিয়াইশা চৌধুরী। পর্ব ২। ডাক্তার, আমার মেয়ে ঠিক হয়ে যাবে তো? চিন্তিত গলায় বললেন আমজাদ রহমান। ডাক্তার হেসে বললেন, আমি আছি তো আমজাদ। ডোন্ট ওরিগ। এ কথা বলেই তিনি ব্যাগ থেকে ১০ সিসির একটা বড় সিরিঞ্জ বের করলেন। এটা দেখে মিহি ভয়ার্ত গলায় বলল, এত বড় সুই দিলে তো আপু খুব ব্যথা পাবে। ডাক্তার মুচকি হেসে বললেন, কি আর করার মাম্মি, তোমার আপাই তো অসুস্থও। এই বলে তিনি সুইটা দিতে যাচ্ছিলেন। ঠিক তখনই মিথি ঝট করে তার হাত ধরে ফেল। তারপর চোখ কুঁচকে বলল, ধুর, কই থেকে এই ভুয়া ডাক্তার ধরেছ? এখনও রোগী আর নাটকের পার্থক্য করতে পারল না। মুহূর্তের মধ্যে ঘরে উপস্থিত সবাই তো হয়ে গেল। মিহি চোখ বড় বড় করে বলল, মানে, আপু তুমি অজ্ঞান হওনি? মিথি উঠে বসে ওড়না ঠিক করতে করতে বলল, অজ্ঞান নাকি? ওই অ্যানাকোন্ডার ছাওয়ালকে সামনে দেখে আমার মাথা ঘুরে গেছিল, তাই একটু ড্রামা করলাম। এই কথা শুনে সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। আর এক পাশে দাঁড়িয়ে থাকা কাব্য চোয়াল শক্ত করে মিথির দিকে তাকিয়ে আছে। কারণ সে বুঝে গেছে, এই মেয়ের সাথে তার জীবনটা মোটেও সহজ হবে না। মিথি ভে ভে করে কাঁদতে লাগল। এটা দেখে খালেদা বেগম খুব বিরক্ত হলেন। তখন হাসিনা বেগম মিথিকে নিয়ে অন্য রুমে গেলেন। রুমে ঢুকতেই মিথি সরাসরি মায়ের পা জড়িয়ে ধরে বল, আম্মা, আমি এই বিয়ে করব না। তুমি তাদের নিষেধ করে দাও। হাসিনা বেগম পা ছাড়িয়ে নিতে নিতে বললেন, কেন? এই বিয়ের জন্যই তো তুই ফেইল করেছিস। এখন আবার আপত্তি কোথায়? মিথি আরও শক্ত করে পা ধরে বলল, দুনিয়ায় এত বেড়া থাকতে তুমি আমার স্যারকেই পেলে বিয়ের জন্য। তুমি জানো না, স্যার তো পিতা সমতুল্য। আমি বিয়ে করব না, করব না। দরকার হলে ভুডিওয়ালা, নাইজেরিয়ান, টাকওয়ালা, কানাল্যান্ডা সুগার ড্যাডি, যাকে খুশি ধরো। আমি বিয়ে করব, কিন্তু ওকে না। হাসিনা বেগম পা ছাড়াতে না পেরে বিরক্ত হয়ে বললেন, খুব তো বিয়ের জন্য লাফালি। এখন যাকে এনেছি তাকেই মানতে হবে। আর কিবরিয়ার সমস্যা কোথায়? মিথি কাদো কাদো গলায় বলল, আজকে প্রথমে একটা থাপ্পড় মেরে ৫ মিনিট আমার কানে কিছু শোনা যায়নি। তারপর আবার একটা থাপ্পড় মেরে নিজেই কান ঠিক করে দিল। তুমি বলো, এমন লোককে কি বিয়ে করা উচিত? হাসিনা বেগম রেগে বললেন, ওর এত বড় সাহস! সে আমার মেয়ের গায়ে হাত তুলেছে। মিথি ন্যাকামি করে কান্না করতে করতে বলল, দেখো না, গালে ৫ আঙুলের ছাপ বসে আছে। শুধু মেকআপের জন্য আপাতত অদৃশ্য উ। হাসিনা বেগম এবার সত্যিই রেগে গেলেন। মিথি মনে মনে খুশি, এইবার বিয়ে ভেঙেই যাবে। এই ভেবে সে মায়ের পা ছেড়ে দিল। হাসিনা বেগম হনহনিয়ে ড্রয়িং রুমে ঢুকে বললেন, কি বরিয়া, তোমার কাছে এটা আশা করিনি। তুমি নাকি মিথির গায়ে হাত তুলেছ? কাব্য গম্ভীর কণ্ঠে এক কথায় বলল, হ্যাঁ গো। ততক্ষণে মিথিও এসে দাঁড়িয়েছে। ইলিয়াস শেখ চমকে উঠে বললেন, কি, তুমি একটা বাচ্চার গায়ে হাত তুলেছ? কাব্য নির্লিপ্তভাবে বলল, অন্যায় করেছে তাই মেরেছি গি। ইলিয়াস শেখ কিছু বলতে যাবেন, ঠিক তখনই হাসিনা বেগম বললেন, বেশ করেছ, মেরেছ, ভালোই করেছ। আমি আমার মেয়েকে চিনি। নিশ্চয়ই ওর অপরাধ ছিল। আর আমি চাই, বিয়ের পরেও তুমি ওকে এভাবেই শাসন করোক। এই কথা শুনে মিথির চোয়াল ঝুলে গেল। মনে মনে বলল, কি বাটপারি! আম্মা কি মীর জাফরের বংশধর নাকি? আমজাদ রহমান চুপচাপ বসে সব শুনছেন। মিথি আশায় বাবার দিকে তাকাল। হয়তো বাবা তাকে বাঁচাবেন। কিন্তু মিথি ভুলে গেছে, বিয়ের পর পুরুষদের আর সিংহের মতো গর্জন শোনা যায় না। তখন শুধু শান্ত বিড়ালের মিউ মিউ শোনা যায়। হাসিনা বেগম বললেন, আমাদের কারোর কোনো আপত্তি নেই গি। মিথি দৌড়ে এসে কিছু বলতে যাবে, ঠিক তখনই হাসিনা বেগম কানে ফিসফিস করে বললেন, হয় কিবরিয়াকে বিয়ে করবে, নয়তো এসএসসি, এইচএসসি, তারপর মেডিকেল কলেজে পড়বে। এবার তোমার যা ইচ্ছা গু। মিথি মনে মনে ভাবল, লেখাপড়ার চেয়ে কাব্য স্যার ঢের ভালো।
কিন্তু ওই অ্যানাকোন্ডার ছাওয়ালের হাত একটা থাপ্পড়ই আমার অক্কা নেওয়ার জন্য যথেষ্ট। শেষে মিথি মাথা নিচু করে সম্মতি দিল। স্বর্ণের আংটি আর চেইন পরিয়ে মিথি রহমানকে কাব্যের নামে লিখে ফেলা হল। সবাই খুশি হয়ে বলল, এখন মিথি আর কাব্য একটু পার্সোনাল কথা বলুক। মিথি কাব্যকে নিয়ে ছাদের উপর উঠল। সাথে ছিল মিহি। ছাদে উঠে দুজন প্রায় 5 মিনিট নীরবতা পালন করল। হঠাৎ মিথিই প্রথম কথা বলল, এই দুনিয়ায় কি মেয়ে কম ছিল যে আমার মতো বাচ্চাকে বিয়ে করতে রাজি হতে হল? একবার নিজেকে দেখেছেন আর একবার আমাকে দেখেন। আপনি বুড়ো, আমি বাচ্চা। আপনি যখন 10 বছরের বাচ্চা ছিলেন তখনও হয়তো আমার আম্মা আব্বার মাথায় আসেনি আমাকে পৃথিবীতে আনার কথা। আর আপনি জানেন না, স্যার তো পিতার সমতুল্য। মিথির কথা শুনে কাব্য ঠান্ডা গলায় বলল, তোমার লজ্জা করে না? স্যারকে বিয়ে করার জন্য সম্মতি দিলে। নিজেকে দেখো আর আমাকে দেখো। কোথায় 16 বছর আর কোথায় 30 বছর? আমার তো লজ্জায় তোমাকে আবার থাপ্পড় মারতে ইচ্ছে করছে গি। কিছুক্ষণ থেমে আবার বলল, আর সমস্যা নেই। আগে স্যার ছিল পিতা সমতুল্য, এখন থেকে হবে জামাই সমতুল্য। তুমি না হয় আমাকে সারা জীবন জামাই সমতুল্য ভেবেই দেখো গ। মিথির আগে ফুঁসতে লাগল। ঠিক তখনই ছাদের উপর জোর হাওয়া বইতে লাগল। হাওয়ায় মিথির শাড়ির আঁচল একটু সরে গেল। হঠাৎ কাব্যের চোখ চলে গেল মিথির নাভির নিচে ছোট কালো তিলটার দিকে। কাব্য মুহূর্তেই চোখ বন্ধ করে ফেল। তার শরীরটা যেন হালকা কেঁপে উঠল। মিথির আগে বলল, দেখুন, আমি কিন্তু। কাব্য কথা কেটে দিয়ে বলল, আমি তো দেখতেই পাচ্ছি সিনারি। আমাকে দেখাতে চাইলে বিয়ের পরে দেখাবেন, আমার কোনো সমস্যা নেই। কিন্তু এখন দেখালে সমস্যা হবে। কারণ আমার যদি সমস্যা হয় তাহলে আপনারও সমস্যা হবে। সে কথা বলছিল কিন্তু চোখ বারবার চলে যাচ্ছিল সেই তিলটার দিকে। মিথি কাব্যের দৃষ্টি খেয়াল করতেই আটকে উঠল। দ্রুত আঁচল ঠিক করে নিল। এরপর লজ্জায় তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে গেল। কিন্তু হঠাৎ পা পিছলে পড়ে যেতে লাগল। ঠিক তখনই কাব্য দ্রুত হাত বাড়িয়ে তার কোমর ধরে ফেল। মিথি হঠাৎ কাব্যের বুকে এসে পড়ল। মুহূর্তের জন্য দুজনেই নীরব। কাব্যের বুকের ধকধক শব্দ যেন স্পষ্ট শোনা যাচ্ছে। হঠাৎ কি হল? কাব্য আস্তে করে মিথির কপালে একটা আলতো চুমু দিল। মিথি কেঁপে উঠল। কিন্তু পরের মুহূর্তেই কাব্য যেন নিজের কাজেই নিজেই অবাক হয়ে গেল। সে দ্রুত মিথিকে ছেড়ে দিয়ে একটু দূরে সরিয়ে দিল। তারপর কোনো কথা না বলে হনহনিয়ে ছাদ থেকে নিচে নেমে গেল। আর মিথি দাঁড়িয়ে রইল, একটা অদ্ভুত অনুভূতি নিয়ে। বিয়ের তারিখ ঠিক হল 2 সপ্তাহ পর। কিন্তু ছাদের সেই ঘটনার পর থেকে মিথি আর ভুলেও কাব্যের সামনে পড়েনি। কাব্যের পরিবার চলে যেতেই মিথি ন্যাকা হয়ে কাঁদতে লাগল। সে কিছুতেই মানতে পারছে না কাব্যের সাথে তার বিয়ে হবে। পরের দিন বিকেলে গোল্ডেন 5 একসাথে বসেছে। মিথিকে মনমরা হয়ে বসে থাকতে দেখে জোনাকি জিজ্ঞেস করল, কি হয়েছে তোর? মিথি এবার ভে ভে করে কাঁদতে কাঁদতে কাব্যের সব ঘটনা বলল। শুধু ছাদের উপর কপালে চুমু দেওয়ার ঘটনাটা সে লুকিয়ে গেল। সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। এতে মিথির কান্না আরও বেড়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, দোস্তু, তোরা আমাকে বাঁচা। আমি ওই অ্যানাকোন্ডার ছাওয়ালের সাথে বিয়ে করতে পারব না। ঠিক তখনই ইব্রাহিমের মাথায় শয়তান চাপল। সে মনে মনে বলল, ইবু, মজা নেওয়ার এটাই সময়। ইবু হেসে বলল, আমার কাছে একটা বুদ্ধি আছে ইউ। মিথি খুশি হয়ে বলল, দোস্ত তুই বল। ইবু জিজ্ঞেস করল, তোর কাছে কাব্য স্যারের নম্বর আছে? মিথি মাথা নেড়ে বলল, না গি। মিথির এই কথা শুনেই ইবু নিজের ফোন থেকে নম্বর বের করে মিথিকে দিল। তারপর বলল, এই নম্বরে কল দিয়ে বলবি, স্যার, I am actually an expert performer. One round will not be enough for me. So there is still time, please cancel the marriage. Otherwise, my husband will have to take help from Kolkata Herbal. অর্থাৎ, স্যার, আমি কিন্তু এক্সপার্ট পারফর্মার। আমার এক রাউন্ডে হবে না। তাই এখনো সময় আছে, বিয়েটা ক্যান্সেল করে দিন। না হলে আমার স্বামীকে কলকাতা হারবাল এর সাহায্য নিতে হবে গ।
মিথি এত ভারী ইংরেজি কিছুই বুঝল না। ইব্রাহিম শুধু কাগজে লেখা ইংরেজিটা তার হাতে ধরিয়ে দিল। সুমি পুরো কথাটা বুঝে মাথায় হাত দিল। সুমি আর জোনাকি কিছু বলতে যাবে, ঠিক তখনই ভূমি তাদের থামিয়ে দিল। আসলে মিথির বন্ধুদের সবাই ভীষণ মেধাবী, শুধু মিথির মাথায় এমন নষ্ট ইংরেজি ঢোকেনি। ইব্রাহিম মিথিকে কড়া করে বলে দিল, দেখিস কাব্য স্যারের সামনে কিন্তু বলবি না যে আমি এই বুদ্ধি দিয়েছি। মিথিও মাথা নেড়ে বলল, প্রমিস। কাব্য তখন কলেজে বসে পরীক্ষার খাতা দেখছিল। ঠিক তখনই একটি অজানা নম্বর থেকে কল এল। কাব্য কল ধরতেই ওপাশ থেকে সালাম দিয়ে মিথি বলল, স্যার, আমি মিথি গু। মিথির নাম শুনেই কাব্য ঠান্ডা গলায় বলল, আমার নম্বর কোথা থেকে পেয়েছ? মিথি একটু ইতস্তত করে বলল, স্যার, আপনাকে একটা কথা বলার ছিল। কাব্য খাতাটা বন্ধ করে বলল, বল, কি বলবে গু? মিথি কাগজে লেখা ইংরেজিটা দেখে দেখে বলল, স্যার, I am actually an expert performer. One round will not be enough for me. So there is still time, please cancel the marriage. Otherwise, my husband will have to take help from Kolkata Herbal. মিথি ইংরেজি আর কেমিস্ট্রিতে খুব দুর্বল, তাই ইব্রাহিম শুধু ইংরেজি লিখেই দেয়নি, তার সাথে উচ্চারণও লিখে দিয়েছিল। সত্যি বলতে, মিথিকে যদি বাংলায়ও বলত তবুও সন্দেহ আছে সে কতটুকু বুঝেবে। মিথি কথা শেষ করেই কাব্যকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। কাব্য কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে রইল, তারপর রাগে উঠে দাঁড়াল। পরের মুহূর্তেই গাড়ি নিয়ে কলেজ থেকে বেরিয়ে পড়ল। এদিকে মিথি নিজের রুমে বসে হেডফোন লাগিয়ে ফোনে ডার্ক রোমান্টিক উপন্যাস শুনছে। এ জীবনে এই প্রথম এমন গল্প শুনছে সে। মিথির পরনে ছিল গেঞ্জি আর প্লাজো, ওড়না নেই। সে এখনও অনেকটা বাচ্চার মতো। কার্টুন দেখতে খুব ভালোবাসে, খেতেও বসলে কার্টুন দেখে। বিশেষ করে ডোরেমন তার সবচেয়ে পছন্দের। তবে আজকে ভূমির থেকে শুনেছিল উপন্যাসের কথা। ঠিক তখনই কাব্যের গাড়ি এসে থামল মিথিদের বাড়ির সামনে। হাসিনা বেগম ডাক দিলেন, মিথি। একবার কাব্য এসেছে গি, কিন্তু হেডফোন কানে থাকায় মিথি কিছুই শুনল না। কাব্য সোজা হনহনিয়ে মিথির রুমের দিকে চলে গেল। রুমে ঢুকে দেখে মিথি ওড়না ছাড়া বসে আছে। কাব্য কয়েকবার দরজায় নক করল যাতে মিথি নিজেকে ঠিক করতে পারে, কিন্তু মিথি কিছুই শুনল না। শেষমেশ কাব্য বাধ্য হয়ে কাছে গিয়ে হেডফোন খুলে আচমকা টান দিতেই মিথি ভয়ে প্রায় লাফিয়ে উঠল। তার তো মনে হল রুহ আকাশে উঠে গেছে। এখন মিথি বুঝতে পারছে না সে কাব্যকে দেখে ভয় পাবে, না ওড়না না থাকার জন্য লজ্জা পাবে, না ওড়না খুঁজবে। শেষে দ্রুত একটা ওড়না জড়িয়ে নিয়ে বলল, একটা মেয়ের রুমে ঢোকার আগে নক করতে হয়, জানেন না? ঠাস! কাব্য একটা থাপ্পড় মারতেই মিথির কান লাল হয়ে গেল। কাব্য রেগে বলল, আর একটা কথা বললে থাপ্পড়ে তোমার কানের পর্দা ফাটিয়ে দেব। বিয়ের আগেই এত ডেসপারেট? কী সব আজেবাজে কথা বলছ? মিথি কেঁদে বলল, আমাকে আর একটা থাপ্পড় দিলে ৯৯৯ এ কল করে বলব আপনি আমার উপর অত্যাচার করেন। কাব্য হঠাৎ হেসে ফেল, কি অত্যাচার করেছি? শারীরিক না মানসিক? মিথি ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে আর কাব্য সামনে এগোচ্ছে। কাব্য বলল, বল তো দেখি, কয় রাউন্ড লাগবে? মিথি অবাক হয়ে বলল, কিসের কয় রাউন্ড? কাব্য মুচকি হেসে বলল, এই যে আপনি না বললেন আপনি এক্সপার্ট পারফর্মার। মিথি কিছুই বুঝল না। তখন কাব্যের মাথায় ঢুকল, এটা নিশ্চয়ই অন্য কারো বাদরামি। সে জিজ্ঞেস করল, কে তোমাকে এসব বলতে বলেছে? মিথি সাথে সাথে মাথা নাড়ল, আমি বলবো না, কারণ সে প্রমিস করেছে। কাব্য ধীরে ধীরে শার্টের হাতা গোটাতে গোটাতে বলল, থাপ্পড় কি একটা খেয়ে শিক্ষা হয়নি? আর একটা লাগবে নাকি? মিথি ভয়ে তাড়াতাড়ি বলল, ইব্রাহিম। সুমি, জোনাকি, ভূমি আর ইব্রাহিম ডাইনিং রুমে বসে খাচ্ছে। ভূমি গরুর হাতটা এত জোরে দাঁত দিয়ে চেপে ধরেছে যে হঠাৎই যেন বাংলা সিরিয়ালের মতো স্লো মোশনে হাতটা উড়ে গিয়ে এসে পড়ল কাব্যের সাদা শার্টে। কাব্যকে দেখে তিন ভণ্ড পীর একেবারে চুপ।
আর মিথি দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া-দুরুদ পড়ছে। কাব্য মিথির দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, মিথি, এগুলো কি তোমার ফ্রেন্ড? মিথি ভয়ে মাথা নাড়ল। কাব্য দাঁত কিডমিট করে বলল, বেয়াদবিতে তো দেখি সবগুলোই পিএইচডি করা। এরপর কাব্য সিডি বেয়ে উপরে উঠতে লাগল। মিথি আর 3 শয়তান খাওয়া ফেলে পেছন পেছন ফলো করল। ওদিকে ইব্রাহিম হেডফোনে গান শুনছে আর চুইংগাম চিবুচ্ছে। কিছুই টের পাচ্ছে না। ঠিক তখনই কাব্য পেছন থেকে এসে তার কাঁধে হাত রাখল। ইব্রাহিম সামনে তাকাতেই ঠাস! কাব্য এমন একটা থাপ্পড় দিল যে তার কানে ঝিনি ধরল। কাব্যের থাপ্পড় সামলানোর আগেই বাম দিক থেকে আরেকটা ঠাস। মিথি থাপ্পড় মেরে বলল, হারামজাদা, তুই এই এনাকোন্ডার খালাতো ভাই। আগে বলিস নাই কেন? ইব্রাহিমের অবস্থা তখন বেহাল। তার উপর দামি হেডফোনটাও থাপ্পড়ের চাপে মারা গেছে। সে এখন হেডফোনের জন্যও দুঃখ করছে। ঠিক তখনই ভূমি মিথিকে আড়ালে নিয়ে গিয়ে ইংরেজি কথার আসল অর্থটা বলল। শুনে মিথি লজ্জায় টমেটোর মতো লাল। সে বলল, হায় খোদা! এরপর আবার এসে দ্বিতীয় থাপ্পড় বসিয়ে দিল ইব্রাহিমকে। দাঁড়া জানোয়ার! আজকে তোর হাত দিয়ে আমি নেহারি রান্না করব। ইব্রাহিম এবার মিথির দিকে তাকাতেই মিথি একটু চুপ। তারপর কান টেনে বলল, থাপড়িয়ে আজকে তোর গাল লাল না করে আমি বাড়ি ফিরব না। ইব্রাহিম কাঁদো কাঁদো গলায় বলল, ভাইয়া, ভুল হয়ে গেছে। আমি সত্যি বুঝিনি মিথি তোকে সত্যি সত্যি বলবে গে। ঠিক তখনই ভূমি, সুমি আর জোনাকি একসাথে বলল, স্যার, ও মিথ্যা বলছে। উল্টো ওই আমাদের নিষেধ করেছে মিথিকে অর্থ না বলতে। ইব্রাহিম করুণ চোখে গোল্ডেন ফোরের দিকে তাকিয়ে বলল, আল্লাহ, তোমার দরবারে বিচার দিলাম। হয় তুমি এসব আবালের জন্য একটা জালিম পাঠাও, নয়তো আমাকেই তুলে নাও। এদের মতো বন্ধু থাকলে শত্রু দিয়ে আমি কার কি ছিড়ব? কান ধরে উঠবসের মহড়া 30 বার শেষ। এখন আর ইব্রাহিমের পা শক্তি পাচ্ছে না। করুণ চোখে কাব্য ভাইয়ার দিকে তাকিয়ে বলল, এ যাত্রায় ছেড়ে দে ভাইয়া। আমি আর কখনো ফাজলামি করব না গি। কাব্য রাবারের স্কেল দিয়ে মারতে মারতে বলল, আর 20 বার বাকি। ভূমি, সুমি, মিথি, জোনাকি সবাই হাসতে হাসতে শেষ হয়ে গেছে। কাব্য চোখ রাঙিয়ে তাকাতেই সবাই চলে যেতে চাইল। কাব্য মিথিকে ডেকে গুটি গুটি পায়ে তার দিকে এগিয়ে যেতে বলল। ততক্ষণে মিথি পা ফেলতে ফেলতে ব্যালেন্স হারিয়ে দুর্ঘটনাক্রমে কাব্যের ঠোঁটে একটি চুমু পড়ে গেল। মিথি একদম লজ্জায় গাল লাল হয়ে দাঁড়িয়ে আছে। ঘরের সবাই অবাক হয়ে তাকিয়ে, ইব্রাহিম তো কানে ধরে হা হয়ে দাঁড়িয়ে। সবাই দেখে বুঝতে পারল, কি ব্যাপার। মিথি এক দৌড়ে ইব্রাহিমের বাড়ি চলে গেল আর সবাই চুপ করে গৃহত্যাগ করল। তবে কাব্য মুচকি হেসে বলল, এত লজ্জা কিসের, এটা তো একটা সামান্য চুমু। কাব্য নিজের গাড়িতে ড্রাইভিং সিটে বসে পাশে মিথির দিকে তাকিয়ে বলল, লজ্জা পেলে কি হবে? পিতা সমতুল্য স্যারের ঠোঁটের ভার্জিনিটি কেড়ে নিতে। এখন আমার গোলাপি ঠোঁটের কি হবে? কে করবে আমার ঠোঁটে কিস? আমার কি কিস ছাড়াই দুনিয়া ত্যাগ করতে হবে? মিথি হতভম্ব হয়ে গেল। কাব্য মিথির মুখের সামনে তুড়ি বাজাতে বলে, না না, আমি ইচ্ছা করে কিছু করিনি স্যার। এটা হঠাৎ হয়ে গেছে গি। কাব্য আড়ালে লুকিয়ে হাসে। মিথ্যে বলো না মিথি। আমার মতো হট পুরুষের ঠোঁটে তুমি কলঙ্ক লাগিয়ে দিছ। এখন কি হবে আমার? আর কেউ চুমু খাবে না এই ঠোঁটে। মিথি বেশ লজ্জা পেয়ে বলল, না, কোনো কলঙ্ক লাগেনি স্যার। আপনাকে কিস করার মানুষের অভাব হবে না গি। কাব্য গম্ভীর হয়ে বলল, কে করবে কিস? তুমি কি করবে? মিথি ঝাটকা খেল 440 ভোল্টে। মিথি লজ্জায় আর কিছুই বলতে পারল না। পুরো সময় চুপ করে রইল। কাব্য ততক্ষণে মিথির বাড়ির সামনে গাড়ি নিয়ে মিথিকে নামিয়ে চলে গেল। 7 দিন পর অরু ব্যাকসিটে মিথি ভাবছে, জায়ান কৃতিক এর ব্যাকসিটের কাহিনী এত ভালো কেন লাগে। সে সবচেয়ে বেশি শুনেছে, কিন্তু তার জীবনে বড় অভাব একটা জেএন খুয়েটেক কাব্য তাব্য দিয়ে কি হবে। বড় মোটা চশমা আর কেমিস্ট্রি ছাড়া কিছুই পারে না। ওয়েট, আমি কেন এনাকোন্দার ছাওয়াল নিয়ে এসব ভাবছি? আল্লাহ, পাপ দিও না। স্যার হচ্ছে পিতার সমতুল্য। এদিকে মিহি মিথিকে বিটবিট করতে দেখে আয়াতুল কুরসি পরে ফু দিতে লাগল। মিথি ঝাড়ি মেরে বলল, এ চেমড়ি সমস্যা কি?
মিহি আবার মাথায় হাত রেখে বলল, আহারে, কাব্য ভাইয়ার সাথে বিয়ের শোকে আমার আপাইটা অকালে পাগল হয়ে গেল। মিথি ঝাড়ি দিয়ে বলল, বোন, একটু পিছনে দেখে তো। ফ্লোরে কি বলদের ডিব্বা। মিহিও দেখে, ঠিক মেসির পেনাল্টি কিক এর মতো মিথি মিহিকে কিক মারল। মিহি এত জোরে কাঁদতে লাগল, রাস্তার কুকুরগুলোও নিজেদের কান লেজ দিয়ে চেপে বাড়ির পাশ কেটেছে। হাসিনা বেগম আসতেই মিথি মনে মনে দুয়া ইউনুস পড়তে লাগল। মিহির কথা শুনে হাসিনা বেগম বললেন, মিথি তো আর কয়দিন পর কিক দিয়ে বিদায় করবে, তখন তো তোমারই রাজত্ব, তাই এখন যা খুশি করুন গু। মিহি তো এমন কিছু ভাবেনি। হাসি দিয়ে বলল, ওহ আল্লাহ। মিথি মায়ের কথায় কষ্ট পেল। সত্যি কি সে পর হয়ে যাবে? হাসিনা বেগম মিথির দিকে তাকিয়ে বললেন, বিয়ের আর সপ্তাহ খানিক বাকি, শপিংয়ের জন্য কাব্য, সাহিত্য, কবিতা আসবে। তুই রেডি হয়ে থাক গু। মিথি এবার লাস্ট ট্রাই করে বলল, আম্মু, বিয়েটা না করলে হয় না? হাসিনা বেগম হেসে বললেন, কেন হবে না? তুমি ওয়াদা করো তুমি মেডিকেল এর পড়াশোনা শেষ করবে। আমি তোমার বিয়ের কথা অফ করে দেব। এখনই? মিথির মেজাজটা খারাপ হয়ে গেল, মনে মনে বলল, বালের জিন্দেগি পারি না এসএসসি পাশ করতে নানা জান এর মেয়ে স্বপ্ন দেখে মেডিকেল পড়ানোর। বেল ভালো লাগে না। জীবনে নেই একটা। রিচার্ড কায়নাত, জায়ান, তীব্র, তুর্য, দারাজ এলাচি, আমির, আমির হাওলাদার, এরিস ইউভান, হেভেন তালুকদার, জেসপার। আর আমার শুধু কাব্য শেখ, কেমিস্ট্রিয়ের মৌল, গণিতের সূত্র আছে। জীবনটা কই? হেসে খেলে কাটিয়ে দিব। না। আল্লাহ, ডোরেমনের টাইম মেশিন দিয়ে দাও। আমি চলে যাব 1800 সালে। তখন আর এসব পড়া লাগবে না। ওয়েট, তখন উপন্যাস পড়ব কেমনে? ধুর, ভালো লাগে না। সব ওই বালের রোকেয়া বেগমের দোষ। নারীদের শিক্ষিত করতে গিয়ে পাকনামি। এমনি থাকত মেয়েরা, বিশাল ঘুমটার নিচে, কম বয়সে স্বামীর আদর, সন্তানের জন্ম। আহ, কি জীবন ছিল তাদের! আল্লাহ, দড়ি ফেল, আমি দৌড়ে ওই সময়ে চলে যাব, যেখানে শেখ হাসিনা বেগমের মতো মীর জাফরের বংশধর না থাকুক। ওই এনাকোন্দার ছাওয়াল এর সাথে বিয়ে দিতে হবে না। এত পড়াশোনা করলে কানা হয়ে যায়। আমার মা কি তার ভাইয়ের ছেলেকে দেখেও বুঝে না? দূর, বাল সন্ন্যাসী নিমু এই জীবন থেকে। তখনই হাসিনা বেগম মিথিকে ধাক্কা দিয়ে বললেন, দ্রুত রেডি হয়ে আয়। কি মিথি নিজের রুমে ঢুকে নীল রঙের থ্রিপিস পরল, তারপর হালকা সাজে অপসরি হয়ে উঠল। কাব্যর গাড়ির আওয়াজ শোনা মাত্রই মিথি সিঁড়ি বেয়ে নেমে আসতে গিয়ে আবার বসে রইল। ডেইং রুমে বসে আছেন কাব্য, সাহিত্য এবং কবিতা, সবার নজর মিথির উপর। মিথিকে নামতে দেখেই কাব্য অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। সাহিত্যের মজাদার খোঁচায় সাহিত্য হাসতে হাসতে বলল, হে খোদা, এ দেখি বাচ্চা পুতুল। সাহিত্য শেখ কাব্যকে ইশারা দিয়ে বলল, কেন কাব্য শেখ, কেন? আমার আর মিথির মধ্যে ঢুকলে কেন? কাব্য সাহিত্যের দিকে এমনভাবে তাকাল যেন এক মুহূর্তে তাকে খেয়ে ফেলবে। কাব্য, সাহিত্য, কবিতা, মিহি এবং মিথি, চারজন শপিং মলে গেল। গাড়ির ড্রাইভিং সিটে কাব্য, পাশেই সাহিত্য। কবিতা, মিহি এবং মিথি পিছনে বসে। কবিতা মিথির গাল ছুঁয়ে বলল, উফ, তুমি আসলেই আমার বড় ভাবি। মিথি লজ্জায় ভরা হয়ে গেল। সাহিত্য একটু দুঃখী হয়ে বলল, মিথি, কি দরকার ছিল বিয়ের জন্য রাজি হওয়ার? আমি আমার জন্য একটু অপেক্ষা করলেই তো হতো। দেখতে সর্কের মতো কিভাবে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে হয়ে যায়। কাব্য গম্ভীর মুখে বলল, কালকে এপেক্স থেকে জুতা কিনেছিলাম, ভাবিনি এত দ্রুত জুতার বলিদান দিতে হবে। আর একটা কথা বললে, জুতা তোর গায়ে পড়বে কি? সাহিত্যের হাসির আওয়াজ মুহূর্তে গাড়ি কেঁপে উঠল। কাব্য এবার ধমক দিয়ে বলল, মিথিকে নাম ধরে ডাকবি না, ভাবি বলবি। সাহিত্য বিরক্ত হয়ে বলল, বাচ্চা মেয়েকে ভাবি ডাকব? কাব্য হেসে বলল, হ্যাঁ, পারলে ভেবিমা ডাকবি। মিথি বলল, সাহিত্য ভাইজা, তুমি আমায় মিথি বলে ডাকো, কারো কথায় ভাবি ভাবি মা ডাকতে হবে না গি। সাহিত্য হেসে বলল, থ্যাঙ্কস, লিটল বার্ডস। মিথি হাসতে হাসতে বলল, ভাইয়া, তোমরা তিনজন এক বাবা মায়ের সন্তান। সবার দিকে তাকিয়ে রইল। কাব্য, সাহিত্য, কবিতা, তিনজন একে অপরকে দেখে যেন হঠাৎ হারিয়ে ফেলল। কবিতা বলল, মিথি ঠিক কি বলতে চাইছ? মিথি একটু দুষ্টু হাসি দিয়ে বলল, না আপু, আমি বলছিলাম সাহিত্যের ভাইয়া এবং তোমরা তো মনে হয় আপন ভাইবোন, আর কাব্য স্যার তো দেখে মনে হয় কোনো ডাস্টবিন থেকে কুড়িয়ে পেয়েছে গি। সাহিত্য হাসতে হাসতে বলল, তোমারও তাই মনে হয়? আমারও মনে হয় কাব্য কুড়িয়ে পেয়েছে গি। কাব্য বিরক্ত হয়ে বলল, এক থাপ্পড়ে বাদরামি ছুটাবো, চুপ করে গাড়িতে থাকো।
কবিতা কাব্যকে বলল, ভাইজা তুমি কেন এমন বলছ? ও তো ছোট, এত বুদ্ধি কি ওর মাথায় আছে? মিথি মুখ ফুলিয়ে রইল। কাব্য আর কবিতা তাদের আলোচনায় মগ্ন। শপিং মলে মিথি পেস্টেল পিঙ্ক লেহেঙ্গা দেখতে দেখতে একটি বিয়ের জন্য এবং আরেকটি রিসিপশনের জন্য পছন্দ করল। অনেক শাড়ি কিনে মিথি এবার হাঁফিয়ে উঠেছে। কাব্য ও সাহিত্য বিল পেমেন্ট করতে গিয়েছে, আর মিহি ও কবিতা এখনও ড্রেস দেখে যাচ্ছে। মিথি যেহেতু এসব দেখে হাঁপিয়ে উঠেছিল, সোজা এগিয়ে যেতে চাইছিল। কিন্তু হঠাৎ একজন ছেলে এসে মিথিকে ধাক্কা দেয়। মিথি রেগে গিয়ে বলল, আপনি তো ভারী বেয়াদব। একে তো ধাক্কা দিলেন, অথচ সরি বললেন না। ছেলেটি বিচ্ছিরি হাসি দিয়ে বলল, মামনি লেগেছে নাকি? এই নরম শরীরে কোথায় লেগেছে মামনি? লোকটির কথা শুনে মিথির শরীর যেন জল হয়ে ওঠে। লোকটার হাতে ছিল লাল রং, যা সে মিথির জামায় লাগিয়ে দিল। মিথি এবার কেঁদে ফেল। লোকটি মিথিকে বলে উঠল, আহা কাঁদো কেন? আমরা তো একটু চলো যান, কিছু তো হয়নি। মিথি ক্ষিপ্ত হয়ে দৌড়ে পালাল। দৌড়াতে দৌড়াতে একসময় কাব্যর উপর এসে পড়ল। কাব্য বিরক্ত হয়ে সামনে তাকাতেই থমকে গেল, মিথির কান্নাভেজা চোখের দিকে। মিথির চোখ মুহূর্তেই লাল হয়ে গেছে। কাব্য মিথির অবস্থা দেখে বারবার জিজ্ঞাসা করতে থাকে, কি হয়েছে? কিন্তু মিথি হিচকি তুলে কাঁদছেই। সাহিত্য, কবিতা, মিহি সবাই মিথির কান্না দেখে মনে করেছিল কাব্য কিছু বলেছে। কিন্তু কাব্য শেষে রেগে মিথিকে ধমক দিতে মিথির কান্না থামল। ততক্ষণে কবিতা মিথির জামার পিছনে লাল রঙের দাগ দেখে ফেলেছে। কাব্য বুঝতে পারল নিশ্চয়ই কিছু হয়েছে। কাব্য অনেকক্ষণ জিজ্ঞাসা করে ও মিথির মুখ থেকে কিছু বের করতে পারল না। কাব্য এবার চিৎকার করে বলল, জাস্ট 2 মিনিট সময় দিলাম, দ্রুত বলো কি হয়েছে। মিথি হিচকি তুলে কাঁদতে কাঁদতে শুরু করল। কাব্যর মুখ রাগে ফেটে পড়ছিল। কাব্য মিথিকে জিজ্ঞাসা করল, ছেলেটা কোন দিকে গেছে? মিথি বাইরে দিকে ইশারা করতেই ছুটে গেল কাব্য। মিথি তার পিছু নিয়ে ছুটে চলল। সাহিত্যে, মিহি, কবিতা সবাই দৌড় দিল তাদের পিছু। 3 জন ছেলে হাসতে হাসতে বলছিল, বুঝলি তো মামা, মেয়েটা একটুর জন্য ফসকে গেছে। ইস, আফসোস হচ্ছে। আহ, কচি শরীর। তখনই কাব্য এসে সজোরে লাথি দিল মিথির শরীরে রং দেওয়া ছেলেটির পিঠে। মিথি দূরে দাঁড়িয়ে দেখছিল, এ প্রথম কাব্যকে এত রেগে যেতে দেখেছে। তাই আর সাহসে কুলাচ্ছে না, ভাবছে কাব্যকে থামাবে কে। উপর 2টা ছেলে যখন কাব্যকে আঘাত করতে যাবে, কাব্য তার প্যান্টের বেল্ট খুলে 2 জনকে ইচ্ছামতো বাড়ি দিতে লাগল। কাব্য জোরে জোরে বলল, আমার স্ত্রীকে টিস করা কুত্তার বাচ্চা। তোদের মতো জানোয়ারের জন্য কোনো মেয়ে সেভ না। আজকে তোদের আমি বুঝাব। 3 জন ছেলেকে একাই কাব্য মারতে লাগল। মিথির শরীরে রং দেওয়া ছেলেটির নাক দিয়ে রক্ত পড়তে লাগল, দাঁতও ভেঙে গেল। কাব্য সমানে লাথি মারতে লাগল ছেলেটিকে। সাহিত্যের পক্ষে কাব্যকে সামলানো কঠিন হয়ে পড়েছিল। তখনই পুলিশ এসে সবাইকে গ্রেফতার করল। মিথি ভয়ে কাব্যর শার্টের কোণা শক্ত করে ধরে দাঁড়িয়েছিল। আজকের যাত্রা শুরু হল কাব্যর পুলিশ স্টেশন এ। কাব্য, মিথি, মিহি, কবিতা, সাহিত্য আর সাথে 3 জন ছেলেকেও অ্যারেস্ট করা হয়েছে। কাব্য মনে মনে বলতে লাগল, কাব্য, এমন মেয়েকে বিয়ে করতে যাচ্ছ যে কিনা এ প্রথম তোমাকে পুলিশ স্টেশন থেকে ঘুরিয়ে আনবে। কপালে যে আর কি আছে। দেখুন অফিসার, ওরা মেয়েদের টিস করছিল তাই আমার হাতে মার খেয়েছে। আপনাদের উচিত ছিল ওদের শাস্তি দেওয়া, উল্টো আমাদের কেন তুলে এনেছেন? কাব্যের কথা শুনে থানার ওসি বুলবুল আহমেদ রেগে বললেন, এ ছোকরা, তোমার সাহস তো কম না। তুমি আমাকে শিখাও। আমার 20 বছরের অভিজ্ঞতা আছে, আসামিদের পেনাল্টি দেই না আমি। আমার নাম শুনলেই তাদের পেন্ট ভিজে যায়। কাব্য রেগে গিয়ে বলল, তাদের হয়তো ডায়াবেটিস আছে, তাই মূত্র বিসর্জনে কন্ট্রোল নেই। ডিসগাস্টিং। কাব্য এমনভাবে কথা বলায় ওসি বুলবুল আহমেদ রেগে কিছু বলতে যাচ্ছিলেন, তখন সাহিত্য মাথা ঠান্ডা রেখে বলে, দেখুন স্যার, আমরা ভদ্র বাড়ির সন্তান, আমাদের এভাবে হেরেস করার কোনো মানে হয় না। আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে মানহানির মামলা করব। বুলবুল আহমেদ রাগে ফুঁসতে ফুঁসতে বললেন, এ আবুলের বাচ্চা, এই 2টা ছোকরাকে ভিতরে ঢুকিয়ে দে। 2 দিন জেলের পোড়া রুটি আর পানি ডাল খেলেই তেজ কমে যাবে। মিথি, মিহি, কবিতা সবাই নির্বাক। পুরো ঘটনাটি তাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। কাব্য এবার চিৎকার করে বলল, আপনার সাহস কি করে হয় আমাদের জেলে ঢুকানো? জানেন না আমি কার ছেলে? এদিকে বুলবুল আহমেদ ফুঁসতে ফুঁসতে বলে, চুপ। তুমি জানো না কার চামচাদের মেরে দাঁত ভেঙে ফেলেছি?
কিছু সময় পরে মিথি হঠাৎ একটা দুষ্টু বুদ্ধি ভেবে দৌড়ে গিয়ে বুলবুল আহমেদের পা জড়িয়ে ধরল। স্যার, আমার স্বামীকে ছেড়ে দিন। ও ছাড়া আমার কেউ নেই। স্যার, আমার স্বামী বোকা, তাই তো বাবার মতো মানুষকে এসব বলেছে গি। বুলবুল আহমেদ বারবার বলতে লাগলেন, কি করছো এ মেয়ে? আমার পা ছাড়ো। কিন্তু মিথি সমুদ্রের চোখের পানি এনে বলল, স্যার, আমরা প্রেম করে বিয়ে করেছি, এখনও কেউ আমাদের মেনে নেয়নি, ও ছাড়া আমার কেউ নেই। আর তাছাড়া আমি কাব্য, সাহিত্য, কবিতা, মিহি সবাই একেবারে হতভম্ব। একের পর এক মিথ্যায় তারা অবাক হয়ে গেল। বুলবুল আহমেদ বলেন, আহা মেয়ে, কি করছ? পা ছাড়ো, তারপর যা বলার বলো। মিথি অফিসারের পা ছাড়ল, তারপর হালকা হাসি দিয়ে বলল, স্যার, আমি 3 মাসের প্রেগন্যান্ট স্যার গু। কাব্য যেন দুনিয়াতে নেই এ কথা শুনে সাহিত্য মুখ চেপে ধরে রাখল, কারণ যে কোনো মুহূর্তে হাসির ফোয়ারা বের হয়ে যেতে পারে। মিথি আবারও বলল, স্যার, আমি তো আপনার মেয়ে মতো। এখন এ অবস্থায় আমার কি হবে? ও না থাকলে গি। মিথি কোথা থেকে এত চোখের পানি পাচ্ছে তা কবিতা ভেবে পাচ্ছে না। মিথির চোখের পানি আর নাকের পানি এক হয়ে নাকের পানি ওড়না দিয়ে মুছতে লাগল, তাতে কাব্য আর সাহিত্য নাক চিটকাল। মিথি শুরুর দিকে বলল, স্যার, আপনি তো আমার বাবার মতো। আপনার মেয়ে যদি এমন অবস্থায় পড়ত তখন কি করতেন? আর আমার স্বামী সত্যি কোনো অন্যায় করেনি। ওই ছেলেগুলো আমার সাথে অসভ্যতা করছিল তাই মেরেছে। স্যার, আপনার মেয়ে যদি এমন গু। বুলবুল আহমেদ কেঁদে ওঠে, থাক মা, আর বলিস না। তোর কান্না আমার সহ্য হচ্ছে না। কে বলছে তোর কেউ নেই? আজ থেকে আমি আছি মা। আর তোকে অপমান করার জন্য ওই ছেলেদের দেখ কি করি গি। সবাই অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রইল বুলবুল আহমেদ আর মিথির দিকে। সাহিত্য হেসে বলল, ভাইজা, তোমার কাছে এমনটা আশা করিনি। প্রথমে তো নিজেই বিয়ে করতে চাওনি, আর এদিকে বিয়ের আগেই বাচ্চার বাবা হতে যাচ্ছ। কাব্য কিছু বলার মতো অবস্থায় ছিল না। বুলবুল আহমেদ কনস্টেবলকে বললেন, তালা খুলে 2 জনকে বের করতে গু। কাব্য মনে মনে বলল, হায় খোদা, বিয়ের আগে চরিত্র খেয়ে দিলে মেয়ে। শুধু কয়েকবার চুমুই তো খেয়েছিলাম। এতেই কি করে 3 মাসের প্রেগন্যান্ট? তাহলে আমার ডিএনএ কি অনেক পাওয়ারফুল? নিজেকে নিয়ে গর্ববোধ হচ্ছে। কিন্তু দুঃখ একটাই, খাট ভাঙা ছাড়াই বাচ্চার মুখ দেখতে হবে। কাব্যকে কনি দিয়ে গুঁতো মেরে মিথি ধীরে ধীরে ফিরে নিল। বুলবুল আহমেদ বললেন, শুধু তোমার মতো লক্ষ্মী মেয়ের জন্য আজকে এই বেয়াদব দুটোকে ছেড়ে দিলাম ঘু। মিথি আবারও মায়া কান্না কেঁদে বলল, স্যার, আপনি মানুষ না, আপনি ফেরেস্তা সমতুল্য। সবাই মিথির নাটকে অবাক হয়ে গেল। এত নিখুঁত অভিনয় মিথি করেছে যেন অস্কার পুরস্কার তারই জন্য। মাস্টার স্বামী বনাম ফাঁকিবাজ বউ। কবিতা, সাহিত্য, মিথি, কাব্য এবং মিহি সবাই পুলিশ স্টেশন থেকে বের হয়ে গাড়িতে বসল। কারোর মুখে কোনো কথা নেই। মিথির অভিনয় এত নিখুঁত ছিল যে সবার মাথা হ্যাং করে গিয়েছে। কেবল সাইলেন্স, চাপা গর্জন, অস্বস্তি। কবিতা অবশেষে নীরবতা ভেঙে মিথির পেটে হাত দিয়ে বলল, হায় হায়, আমি ফুপি হতে যাচ্ছি, এদিকে আমি জানি না। সাহিত্য ফোড়ন কেটে বলল, ধুর, বলদ। যে বাপ হতে যাচ্ছে সে নিজেই জানে না, আর তুই তো ফুপি। মিথি বেশ লজ্জা পেল। মিহি আবার বলল, আম্মুকে তো বলতে হচ্ছে আপাই তিনি যে নানু হতে যাচ্ছেন। কাব্য একদম চুপ, তার মুখে কোনো কথা নেই। সে কেবল মনোযোগী হয়ে বাইরে তাকিয়েছিল। মিথি অবশেষে আমতা আমতা করে বলল, আমাকে লজ্জা দিও না ভাইয়া। শুক্রিয়া আদায় করুন, মামা যদি জানতে পারত আপনারা জেল পরিদর্শনে গেছেন তখন কি হতো? আমার মিথ্যে কিন্তু আপনাদের মুক্তি কারণ হয়েছে গি। কাব্য চোখের কোণে এ হালকা হাসি দিয়ে খোঁচা মেরে বলল, তোমার জন্যই কিন্তু আমরা জেলে যাচ্ছিলাম। জীবনের প্রথম কাব্য শেখ, পুলিশের এত কথা শুনো। মিথি একটু হেসে মুখ বাঁকিয়ে বলল, ডং। মনে হয় আমি বলছিলাম কাউকে মারামারি করে অন্যের দাঁত ফাটাতে। কাব্য হাসতে হাসতে বলল, বাহ বাহ। যার জন্য করি চুরি সে বলে চোর। তোমায় যদি ওই ছেলেগুলো অপমান না করত তাহলে কি মারতাম নাকি? সাহিত্য ও কবিতা, মিহি শুধু ঝগড়া দেখছে আর মিটিমিটি হাসছে। তারা জানে মিথি একেবারে নাটকীয়ভাবে পরিস্থিতি সামলে নিয়েছে। মিথি আবার মুখ বাঁকিয়ে বলল, আসছে বীরপুরুষ। মনে হয় বলছিলাম ওদের মারতে। আর আমি আপনার কে যে ওরা আমাকে কিছু বললেই আপনার ওদের মারতে হবে? কাব্য গম্ভীর মুখে বলে, তুমি আমজাদ রহমানের সম্মান, যিনি আমার ফুপা হয়। তুমি শেখ বাড়ির হবুবু। তোমার সাথে আমার সম্মানও জড়িয়ে আছে।
আর একটা কথা, তোমার জায়গায় যে কোনো মেয়ে থাকলেই আমি এর প্রতিবাদ করতাম গ। সাহিত্য ফোড়ন কেটে বলল, ভাইয়া, তখন নিশ্চয়ই বলতিত না আমার স্ত্রীর এর সাথে। কাব্য ধমক দিয়ে চুপ করে দিল সাহিত্যকে। মিথি এসব শুনে আর কোনো কথা বলল না। তার মুখে এক ধরনের সশব্দ নীরবতা, যেন তার সমস্ত অনুভূতি একে একে গিলে ফেলেছে। মাস্টার স্বামী বনাম ফাঁকিবাজ বউ। মিথিকে বাড়িতে নামিয়ে গাড়ি নিয়ে কাব্য চলল বাড়ির উদ্দেশ্যে। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে তার মনে এক ধরনের অস্থিরতা ছিল, কিন্তু তার মুখে কোনো কথা ছিল না। মিথির নাটকীয়তা এবং তার অভিনয় সবকিছু যেন এক মুহূর্তে তাকে আরও বেশি চিন্তিত করে তুলেছিল। অন্যদিকে বাড়িতে বেগম খালেদা জিয়া চিন্তিত হয়ে পায়চারি করতে করতে ঘরদুয়ারে হাঁটছিলেন। ছেলেমেয়েদের আসার নাম নেই, আর তিনি বারবার ঘড়ি দেখে যাচ্ছেন। কিছুতেই শান্তি পাচ্ছিলেন না। ইলিয়াস শেখ পান চিবুতে চিবুতে বললেন, কি ব্যাপার বেগম খালেদা জিয়ার বংশধর, মুখে এত চিন্তার রেখা কেন? এত চিন্তা করেও লাভ কি? বেগম খালেদা মুহূর্তেই কিরমিরিয়ে বলে উঠলেন, চুপ করুন ইলিয়াস কাঞ্চন। আপনার কি মনে হয় আমি সাধে চিন্তা করছি? আমার ছেলে আর মেয়ে যে এত রাত হয়ে গেল, এখনও আসেনি। আপনি একবারও তো ভাবেননি? ইলিয়াস শেখ চমকানোর মতো কিছু না বলে হাসতে হাসতে বললেন, আহা, বেগম খালেদা জিয়া ছোট্ট বাচ্চাদের জন্য টেনশন করছে। থাক, আপনি কাঁদবেন, আমি তো আমার বোনকে বলতাছি, ওদের জেন ফিটার দেই গি। এ কথা শুনে বেগম খালেদা স্বামীর দিকে তেড়ে গিয়ে বললেন, রাজাকারের বংশধর, আপনার সাথে আমার বাপে দিয়ে আমার জীবন শেষ করে দিয়েছে। ইলিয়াস শেখ গর্ব করে বলতে লাগল, এত লাফিয়ে কি মার্কেট পাবেন? আমি যদি বিয়ে না করতাম তাহলে এত বছরেও আপনার বিয়ে হতো কি না আমার যথেষ্ট পরিমাণে সন্দেহ আছে। আর রাজাকার কে, আমার বাপে ও কি মনে করে জানে এ বিএনপি নেত্রীকে ঘরে এনেছে? জীবনটা শেষ আমার। মাস্টার স্বামী বনাম ফাঁকিবাজ বউ। কাব্য, সাহিত্য, কবিতা তিনজনই বাড়িতে ফিরল। বাড়িতে ঢুকতেই খালেদা বেগম এক চিৎকারে বললেন, এই রাজাকারের জন্য আমার রাজপুত্রের মতো ছেলেকে এক ফেলটুস মেয়ের সাথে বিয়ে দিচ্ছে, তাও আবার হাসিনার মেয়ে। এর থেকে রেহানা ভাবির মেয়ে ঢের ভালো ছিল। আমার ছেলেটার জীবন শেষ করে দিল। ইলিয়াস শেখ মৃদু হাসি দিয়ে বললেন, ওই যে আসতে না আসতে আবার শুরু। মিথিমাকে বিয়ে করতেই হবে কাব্যের। তাই এসব বলে লাভ নাই, বিরোধী পক্ষের নেত্রী সাহেবা গু। কাব্য বিরক্ত হয়ে বলল, যেখানে যায় সেখানেই নাটক। মিথি জীবনে আসতেই নাটকের শুটিং শুরু। আল্লাহ জানে এ নাটক আর কত দেখাবে এ মেয়ে। বাবা মায়ের উপর বিরক্ত হয়ে কাব্য সিঁড়ি বেয়ে উপরে চলে যেতে লাগল। পুরো বাড়ির পরিবেশ এক অদ্ভুত অস্থিরতায় ভরা ছিল। তার মনে অনেক কিছুই চলছিল, কিন্তু এখন আর কোনো কিছুতেই মনোযোগ দিচ্ছিল না। উপরে উঠে কাব্য একটি শপিং ব্যাগ খুলে এক বাক্স থেকে লাল রঙের টিস্যু শাড়ি বের করল। শাড়ি হাতে নিয়ে কাব্য সেটি ছুঁয়ে বলল, তোমার নরম অঙ্গে জড়িয়ে নিবে যখন তখন, কি তোমায় অপ্সরি লাগবে নাকি কাব্যের বউ লাগবে? তার কথায় পুরো ঘরটা যেন থমকে গেল। কাব্যের টোনের মধ্যে ছিল এক অদ্ভুত আবেদন। তাও ফলো না করলে বুলবুল আহমেদের জেলে ঢুকিয়ে দিব। ফলো করুন সবার আগে পার্ট পেতে।